আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আজ নভেম্বর ২১ বৃহস্পতিবার। প্রথম আলো উত্তর আমেরিকার জনপ্রিয় সাপ্তাহিক সম্প্রচার টক অফ দ্য উইক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানা নাজনীন। কারিগরি সহযোগিতায় বরাবরই আমার সাথে আছেন এইচবি রিতা। আজকে আমাদের অতিথি জাকির চৌধুরী। তিনি জাকির সিপিএ পিএলএলসি এর প্রতিষ্ঠাতা এবং সিইও। জাকির চৌধুরী বারুক কলেজ থেকে স্নাতক এবং ফরেস্টবার্গ স্টেট ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছেন। কর্মজীবনে তিনি জেপি মর্গান এবং এমইউএফজি ব্যাংকের মতো বড় ব্যাংকগুলোতে কর্মরত ছিলেন। তিনি জেন টু ফান্ড সার্ভিসেস এলএলসি ও এসএস&সি এর মতো একাধিক অ্যাকাউন্টিং ফার্মে কাজ করেছেন। তিনি খুবই অভিজ্ঞ মানুষ। এই অভিজ্ঞতা অর্জনের পর এবং সিপিএ লাইসেন্স পাওয়ার পর তিনি নিজের সিপিএ ফার্ম চালানোর সিদ্ধান্ত নেন। আজকের আলোচনা হবে আমাদের এই জাকির চৌধুরীর সাথে ট্যাক্স এবং ইনকাম ট্যাক্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবেন। তিনি আমাদের সাথে কথা বলবেন অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তার আগে আমি প্রথম আলো জনপ্রিয় সম্প্রচার টক অফ দ্য উইক অনুষ্ঠান সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথম আলোর ইউএসএ ফেসবুকে লাইভে দেখা যাচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের ওয়েবসাইট প্রথম আলো ny.com, ওয়েবসাইটটিতে গিয়ে দেখে নিতে পারেন গুরুত্বপূর্ণ সব খবর। ভিডিও ট্যাবে গিয়ে দেখতে পারেন পুরনো অনুষ্ঠানে ধারণ করা মূল্যবান সব আলোচনা ও তথ্যচিত্র। আমাদের ইউটিউব চ্যানেল প্রথম আলো ইউএসএ শেয়ার করে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে আপনাদের সঙ্গে রাখুন। আমরা ফিরে যাচ্ছি অতীতের কাছে। আহ আমাদের আমেরিকান জীবনে নিত্য প্রয়োজনীয় বিষয়গুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ট্যাক্স। আমার মনে হয় আমাদের আমেরিকান লাইফে বা এখানকার আমরা যারা জীবনযাপন করছি, যত বছর আছি, ট্যাক্স ফাইল করা হয়নি এমন কোনো মানুষ মনে হয় পাওয়া যাবে না। তো সুতরাং আজকে এই ট্যাক্স সম্পর্কে জাকির চৌধুরীর কাছে আমরা জানতে পারবো। যুক্তরাষ্ট্রে ট্যাক্স ফাইলিং একটা অপরিহার্য প্রক্রিয়া, প্রত্যেকেই এটা করতে হবে। তা আমি আশা করছি যে আজকে দর্শকদের অনেক প্রশ্নের জবাব উনি দেবেন। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অতিথি জাকির চৌধুরীকে। স্বাগতম আপনাকে। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো। থ্যাংক ইউ আপনাকে এবং আপনার ধন্যবাদ জানাই সকল প্রথম আলোর দর্শকদেরকে। ধন্যবাদ আপনাকে। শুরু করছি ট্যাক্স দিয়ে, যেহেতু আপনি এ ব্যাপারে আমার মনে হয় দর্শকদের আজকে আহ, মানে ইনফরমেশন জানিয়ে উপকৃত করবেন। এবং আহ, আমাদের ট্যাক্সের টাইমও মনে হয় চলে আসছে বছরের শেষের দিকে। সুতরাং 2024 সালে ট্যাক্স রিটার্ন শুরু হবে আশা করছি কিছুদিনের মধ্যেই। এই ট্যাক্স রিটার্নটা কবে থেকে শুরু হবে এবং শেষ করার সময়সীমা কি? ট্যাক্স আসলে আপনার নির্ভর করে একটা বছরে আপনি জানুয়ারি 1 তারিখ থেকে বা থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত কত ইনকাম করছেন না করছেন। তো অবভিয়াসলি যখন এই ডিসেম্বর 31 চলে যাবে তার মানে আপনার হিসাবটা শেষ। এখন হলো গিয়ে আপনার এই ইনকাম ট্যাক্সটা দাখিল করা শুরু। এই দাখিল করাটা ইউজুয়ালি আপনার শুরু হয় 3rd উইক অফ জানুয়ারি, আর ডেডলাইন হয় গিয়ে আপনার মিড এপ্রিল। সো এপ্রিল 15-এর দিকে আপনার ডেডলাইন থাকে, বাট শুরু হয় 3rd উইক অফ জানুয়ারি। এজ অফ নাও আইআরএস এখনো অ্যানাউন্স করে নাই যে কত তারিখ থেকে তারা ইলেকট্রনিক ফাইল রিভিউ করা শুরু করবে, বাট বেসড অন আওয়ার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অফ দ্য প্রায়র ইয়ার আমরা বলতে পারি যে মানে তৃতীয় সপ্তাহ, জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে আপনার আয়কর জমা দেওয়া, এবং আপনার সময় থাকবে আপ আনটিল এপ্রিল 15 পর্যন্ত। ওকে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি যে ইলেকট্রনিক ফাইলের কথা বললেন, এটা একটু বুঝিয়ে বলবেন আমাদেরকে? সো যারাই ইনকাম করেন না কেন তাদের দায়িত্ব হলো যে ইনকাম করছেন ওই ইনকামের ইনফরমেশনটা আইআরএস এর কাছে সাবমিট করা। এখন সাবমিট করতে গেলে দেয়ার আর টু ওয়েজ, একটা হলো গিয়ে আপনার ইলেকট্রনিক ওয়ে, আর আরেকটা হলো গিয়ে পেপার ফাইলে। হুম। ইলেকট্রনিক ওয়ে আপনি নিজে যদি আপনি এক্সপেরিয়েন্সড হন, আপনার যদি অভিজ্ঞতা থাকে, আপনার সফটওয়্যার আপনি নিজে কিনে, ফর এন এক্সাম্পল টার্বোট্যাক্স অথবা এইচএনআর ব্লক, আপনি এই সফটওয়্যারটা আপনি নিজে কিনে নিজে প্রিপেয়ার করে আপনি সাবমিট করতে পারেন, হুইচ ইজ ইলেকট্রনিক্যালি। অথবা আপনার যদি এক্সপেরিয়েন্স অথবা নলেজ এনাফ না থাকে, অথবা আপনি যদি রিস্কটা নিতে না চান, তাহলে একজন পেইড প্রিপেয়ারার হতে পারে, একজন সিপিএ প্রিপেয়ারার হতে পারে, একজন এনরোলমেন্ট এজেন্ট হুম হুম। প্রিপেয়ার হতে পারে, জাস্ট লাইক এ সিম্পল টেক্স প্রিপেয়ারার। তো তাদের কাছে গেলে আপনি অফকোর্স আপনি একটা পে করতেছেন, আপনার একটা ফি। তখন তারা করবে কি, তারা
আপনার এই ইনফরমেশনটা তাদের সফটওয়্যারে এন্টার করে তারা ইলেকট্রনিক্যালি ডাইরেক্টলি আইআরএস এর কাছে সাবমিট করবে, এজ অপোজ টু আদার অপশন যেটা হলো কি আপনার মেইলিংটা হলো যেমন ইদার নিজেও প্রিপেয়ার করতে পারেন মেইলিং, অথবা পেইড প্রিপেয়ার কে দিয়েও আপনি প্রিপেয়ার করতে পারেন আপনার ট্যাক্স রিটার্ন, বাট আপনি প্রিপেয়ার কে বলতে পারেন যে আমি ইলেকট্রনিক সাবমিশন চাই না, অথবা কোনো কারণে প্রিপেয়ার ইলেকট্রনিক সাবমিট করতে পারবেন না অনেক বাধ্যবাধকতার কারণে। এই ক্ষেত্রে উনি এই কাগজটা আপনাকে অথবা ট্যাক্স রিটার্নটা প্রিন্ট আউট করে দেবে, এবং আপনার দায়িত্বটা হবে এটা আপনি মেইল করা, হুইচ আমরা সাজেস্ট করি না। কারণ হলো গিয়ে আপনার একটা মেইলিং ট্যাক্স রিটার্ন যাইতে 7 দিন 8 দিন 10 দিনও লেগে যেতে পারে। তারপরে যখন আপনার পেপার ফাইলিং ট্যাক্স রিটার্নটা হয়, আইআরএসও কিন্তু অনেক বেশি সময় নেয় তারা এটা রিভিউ করতে। সো অবভিয়াসলি টু মেথড, একটা হলো কি ইলেকট্রনিক্যালি ডাইরেক্টলি আপনার সাবমিট হয়ে যাবে, এবং ডাইরেক্টলি সাবমিট হওয়ার সাথে সাথে আইআরএস রিভিউ করা শুরু করে দেবে, এবং রিভিউ করা শুরু হয়ে গেলে আপনি কিন্তু রিফান্ড যেটা পাওয়ার কথা এটা কিন্তু আপনি আর্লিয়ার পাবেন, এজ অপোজ টু পেপার ফাইলিং। এটা হয়তোবা মিস হতে পারে, অথবা ইট ইজ গোনা ডিলে, আপনার অনেক ডিলে হতে পারে আপনার রিফান্ড পেতে। সো অলওয়েজ সাজেস্টেড থাকবে ইলেকট্রনিক ফাইল ইলেকট্রনিক্যালি। সাবমিশন। ইদার হতে পারে আপনি নিজে করতে পারেন, অথবা কোনো একজন পেইড প্রিপেয়ারের কাছে গিয়ে আপনি এটা সাবমিট করতে পারেন ইলেকট্রনিক্যালি। নিজে করতে হলে তো তাহলে তো এটার জন্য কোনো সুনির্দিষ্ট সফটওয়্যার আছে যেটা তাকে বাই করতে হয়, কিনতে হয়, যদি কেউ নিজে পার্সোনাল এটা করতে চায়। নিজে যদি কেউ করতে চান, হুম অবভিয়াসলি আপনি কমফোর্টেবল হতে হবে যে বিকজ অফ দ্য ট্যাক্স লস, সিম্পল হুম যদি ট্যাক্স হয় লাইক সিম্পল W2 হয়, উনি কিন্তু নিজে ফাইল করতে পারেন। এক্ষেত্রে ওনাকে একটা থার্ড পার্টি সফটওয়্যার কিনতে হবে, এবং থার্ড পার্টি সফটওয়্যার বলতে টার্বোট্যাক্স অথবা H&R ব্লক, হুম দের হুম, আর সো মেনি আদার কিন্তু আপনার সফটওয়্যার আছে আচ্ছা। ইন দ্য মার্কেটে। হাউএভার যেটা আমরা বলতেছি, মানে ট্যাক্স ইজ অলওয়েজ কমপ্লেক্স, রাইট? আপনার হুম দেখা যাবে যে মনে করেন আপনার মানে দের আর সো মেনি ক্রেডিট, দের আর সো মেনি বেনিফিট যেটা আছে, যদি আপনার নলেজ না থাকে দেন আপনি হয়তো বা এই ক্রেডিটটার জন্য অ্যাপ্লাই করবেন না। আর যখন এই ক্রেডিটের জন্য অ্যাপ্লাই করবেন না, আইআরএস কিন্তু আপনাকে নিজে থেকে বা ইচ্ছা করে এই ক্রেডিটটা দেবে না। সো মেবি ইদার হতে পারে যেমন আপনার রিটার্নে ভুল হতে পারে, অথবা আপনি কাঙ্ক্ষিত বেনিফিট যেটা পাওয়ার কথা সেটা নাও পেতে পারেন। থ্যাংক ইউ, এই ইনফরমেশনটার জন্য ধন্যবাদ। আমি চলে যাচ্ছি আর একটা প্রশ্নে, যে কেউ যদি ভুলবশত বা সময় পাচ্ছে না, ট্যাক্স রিটার্ন ফাইল নাও করতে পারে বা ভুলে যায়, তাহলে এর প্রভাব কিভাবে পড়বে? সো ট্যাক্স রিটার্ন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ট্যাক্স হুম রিটার্নটা ইম্পর্টেন্ট কেন? লাইক আপনার এটা হলো কি আপনার ফাইন্যান্সিয়াল একটা লাইক আপনার ইনফরমেশন যে আপনার লাস্ট হুম ইয়ারে কত ইনকাম ছিল, এবং এই ইনকামের উপরে অনেক জিনিস নির্ভর করে। যেমন আপনি যদি একটা বাড়ি কিনতে চান, আপনি একটা লোন নিতে চান, তাহলে আপনার ট্যাক্স রিটার্ন লাগে। আপনি যদি একটা লাইক গাড়ি কিনতে চান, অনেক সময় তারা হুম তারা কিন্তু আপনার লোন দেওয়ার ক্ষেত্রে তারা জানতে চায় যে আপনার ইনকাম কত হিয়ার এন্ড দেয়ার। এবং এটা অ্যাকুরেট হওয়াটা এত বেশি জরুরি, কারণ হলো যে এটার উপরে নির্ভর করে অনেক আদার ফাইন্যান্সিয়াল আপনার ডিসিশন, রাইট? আপনার কিভাবে কি হবে না হবে। সো এর কারণে যদি আপনি কোনো কারণে ট্যাক্স রিটার্ন ফাইল করতে না পারেন বা ফাইল না হুম করেন, বা হতে পারে খামখেয়ালি অথবা আপনি অ্যাভয়েড করছেন, এটার জন্য দুই ধরনের ইম্প্যাক্ট হতে পারে। এক ইম্প্যাক্ট হলো গিয়ে ইদার আপনি লুজিং বেনিফিট বলতে আমি কি বোঝাচ্ছি, রাইট? সে ফর এক্সাম্পল আপনার দুইটা অথবা তিনটা কিডস আছে আপনার ট্যাক্স রিটার্নে, যারা হলো গিয়ে আপনার ডিপেন্ডেন্ট, এবং হুম তারা মেবি 17 এর নিচে। তারা যদি 17 এর নিচে হন, আপনার যদি ডিপেন্ডেন্ট হন, আর আপনি যখন ট্যাক্স রিটার্ন করবেন, তখন আপনি দের আর টু ভেরি ইম্পর্টেন্ট ক্রেডিট হলো, যেমন আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আর একটা হলো কি আপনার আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট। এই দুইটা ক্রেডিট কিন্তু আপনি পাবেন না। এরই সাথে সাথে যদি ট্যাক্স রিটার্ন না করে থাকেন, তাহলে হুম যদি আপনার বাসা, যদি আপনি সৌর, যেমন আপনার সোলার এনার্জি ক্রেডিট বা সোলার এনার্জি প্যানেল যদি আপনি লাগান, তাহলে এটার জন্য একটা ক্রেডিট পেতে পারেন। অথবা যদি আপনি যেমন টেসলা কার অথবা ইলেকট্রিক ভেহিকেল যদি আপনি হুম কিনে থাকেন, তাহলে দেয়ার আর $7,500 ইলেকট্রিক ভেহিকেল ক্রেডিটও আছে এটা। সো অল দোজ ক্রেডিটটা কিন্তু আপনাকে আপনি দেয়া হবে না। এটা পেতে গেলে আপনাকে কি করতে হবে? ইউ মাস্ট হ্যাভ টু ফাইল ট্যাক্স রিটার্ন। কারণ হলো কি
এই ক্রেডিট গুলা কিন্তু ট্যাক্স রিটার্নের সাথে আপনাকে দেয়া হয় বা আইআরএস দেয়। সো যারা মনে করেন যে বেনিফিট গুলা পাবেন আর তারা যদি ট্যাক্স রিটার্ন না করেন, অবভিয়াসলি এই বেনিফিট গুলা তারা লুজ করবেন। এর সাথে সাথে বা ওর অন দ্য আদার হ্যান্ড, যারা আসলে মনে করেন আপনার ইনকাম হাই, তারা যখন ট্যাক্স রিটার্ন করেন বা করবেন তখন কিন্তু তাদের ট্যাক্স ইদার স্টেট অথবা আইআরএস কে দিতে হয়। সো যখন ট্যাক্স রিটার্ন করবেন তখন তাদের ট্যাক্স দিতে হয়। তারা যদি ট্যাক্স রিটার্ন না করে থাকেন তাহলে দের আর বিগ পেনাল্টি এবং ইন্টারেস্ট। পেনাল্টি এবং ইন্টারেস্ট হলো আপনার যারা ফেইলার টু ফাইল, যেমন আপনার ট্যাক্স রিটার্ন না করার জন্য একটা পেনাল্টি, আর আরেকটা পেনাল্টি হবে কি আপনার ফেইলার টু পে পেনাল্টি, রাইট? এপ্রিল 15, আপনি যদি ট্যাক্স পে করা লাগে তাহলে আপনার ডেডলাইন হলো গিয়ে এপ্রিল 15। সো এপ্রিল 15 আগে আপনি কিন্তু এই ট্যাক্সটা পে করতেছেন না, এটার জন্য একটা পেনাল্টি। আর আরেকটা পেনাল্টি হলো আপনি যে ট্যাক্স রিটার্ন দাখিল করেন না, এটার জন্য আরেকটা পেনাল্টি। সো এক সাইডে হলো কিছু মানুষ বেনিফিট গুলা লুজ করবে যদি ট্যাক্স রিটার্ন না করে, আরেক সাইডে হলো যেই মানুষ ইনকাম বেশি তারা কিন্তু পেনাল্টি এবং পেনাল্টি দিচ্ছে। ইন্টারেস্ট দিতে হবে যদি তারা ট্যাক্স রিটার্ন না করে থাকে। তার মানে সোজা কথা যে আপনি সারা বছর যা আয় করছেন, ব্যয় করছেন, সবকিছুর হিসাব এই ট্যাক্স ফাইল করার মাধ্যমেই এটা একটা জায়গায় জড়ো হচ্ছে, মনিটরিং এবং যেটাকে আমরা বলি। এবং এবং এটা দেওয়ার কারণে এক গ্রুপের পিপল দে আর গেটিং বেনিফিট, আরেক গ্রুপের পিপল তারা তাদের ফেয়ার শেয়ার অফ দ্য ট্যাক্স দিচ্ছেন সরকারকে। তার মানে সেটা তাদের বাৎসরিক সমস্ত ইনকামের ওপরেই, সংখ্যার উপরেই নির্ভর করছে যে তারা কতটুকু ইনকাম করছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ইয়েস। থ্যাংক ইউ। আমি এবার আর একটা ব্যাপারে যাচ্ছি, যেটা আপনি বললেন যে কারোর যদি সন্তান থেকে থাকে, যে সুবিধাটা আপনি বললেন যে বাচ্চাদের জন্য চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা ফেরত পাবেন, অন্যান্য বেনিফিট পাবেন, এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। জি, যারা মনে করেন আমাদের প্রোগ্রামটা দেখবেন অথবা এখন দেখতেছেন, তাদের যদি তিনটা বেবি যদি থাকে, তিনটা বেবি, দুইটা বেবি, হোয়াট এভার, রাইট? তাদের যদি 17-এর নিচে তিনটা চিলড্রেন থাকে তাহলে তাদের জন্য একটা গুড নিউজ। গুড নিউজটা হলো যেমন তারা যে 2024 সালে ট্যাক্স রিটার্ন করবেন, প্রতিটা বাচ্চার জন্য তারা কিন্তু $2000 করে চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন। এই চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেতে গেলে তাদের বয়স হতে হবে 17-এর নিচে, বাট যদি তারা ফুল টাইম স্টুডেন্ট হয় সেই ক্ষেত্রে 24 পর্যন্ত বয়স হতে পারে। তো যদি ফুল টাইম স্টুডেন্ট হয় তাদের বয়স 24, আর যদি ফুল টাইম স্টুডেন্ট না হয় তাহলে অনলি 17 ইয়ার্স এর নিচে থাকতে হবে, সো দ্যাট তারা প্রতি বাচ্চার জন্য $2000 করে চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেতে পারে। এখন এই 2000 কিন্তু প্রতিটা বাচ্চার জন্য। যদি কারো ফ্যামিলিতে আপনার 5টা বেবি থাকে তাহলে প্রতিটা বেবির জন্যই কিন্তু আপনার $2000, হুইচ ইজ $10,000, বুঝছেন? সো এইটাগুলো একটা বেনিফিট যাদের বেবি আছে। সেকেন্ড যে বেনিফিটটা হলো যেমন আপনার আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট। এই আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট ইজ এ হিউজ বেনিফিট। যারা মনে করেন আপনার ট্যাক্স রিটার্ন করে 15,000, 16,000, 17,000 ট্যাক্স রিফান্ড পান, is basically because of these earned income tax credit. Earned income tax credit একটা হিউজ নাম্বার। এই নাম্বারটা হলো আপনার 2024 সালে তারা কিন্তু ম্যাক্সিমাম $8,046 শুধুমাত্র এই আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট থেকে তারা পেতে পারেন। কোয়ালিফিকেশন হবে যদি তাদের তিনটা কোয়ালিফাইং চিলড্রেন থাকে তাদের ট্যাক্স রিটার্নে। কোয়ালিফাইং চিলড্রেন বলতে তাদের বয়স হতে হবে লেস দেন 17 এবং তাদের এই ইনকামটা থাকতে হবে একটু কম। সো এই দুইটা হিউজ বেনিফিট। যাদের চিলড্রেন আছে তারা ইদার চাইল্ড ট্যাক্স ক্রেডিট $2,000 এবং আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট ম্যাক্সিমাম $8,046 যদি তিনজন চিলড্রেন থাকে তাদের ট্যাক্স রিটার্নে তারা পেতে পারেন। গুড নিউজ। এটা আমার মনে হয় দর্শকরা অনেকেই এই ব্যাপারটা একটু দেখবেন এবারের ট্যাক্স করার সময়। আমি এবার যাচ্ছি যাদের বাড়ি আছে, ওনারদের, গৃহ মালিকদের জন্য যে ট্যাক্স ফাইলিং বা রিটার্নে কি ধরনের সুবিধা পাওয়া যাবে যাদের বাড়ি আছে? আমি আমি অলওয়েজ আমাদের ক্লায়েন্টদেরকে সবাইকে বলি যেমন আপনার আমেরিকান ড্রিমের মধ্যে লাইক ওয়ান অফ দ্য ড্রিম হলো যে হোম ওনার হওয়া, রাইট? বাড়ির মালিক হওয়া, রাইট? এখন বাড়ির মালিক হলে অনেক বেনিফিট, যেমন আপনার নিজের বাড়িতে আপনি নিজের ইচ্ছা মতো, নিজের ডিজাইন মতো, নিজের ফ্লেক্সিবিলিটি, তারপরে হলো কি আপনার 2 দিন পরে বাসা খোঁজা, এই ধরনের কোনো ঝামেলা মানে থাকে না। বেসিক্যালি লাইক মনে করেন আপনি ইউ ওন ইট,
আপনি আপনার নিজের টেস্টের মতো আপনি কিন্তু করেন এবং আপনি ফ্লেক্সিবিলিটিটা ইউজ করেন। এট দ্য সেম টাইম আপনি সুবিধা ভোগ করতেছেন, বাট ইফ ইউ থিঙ্ক অফ ইট লাইক আপনি অনেক এক্সট্রা কস্ট কিন্তু আপনাকে এখন বেয়ার করতে হচ্ছে। ফর এন এক্সাম্পল, আপনাকে মর্গেজ দেয়া লাগতেছে, আপনার প্রপার্টি ট্যাক্স দেয়া লাগতেছে, আপনাকে রিপেয়ার এবং মেনটেনেন্স করতে হচ্ছে, আপনাকে ইন্স্যুরেন্স পে করতে হচ্ছে, আপনাকে লাইক আপনার পানির বিল, তারপরে হলো কি আপনার ইলেকট্রিসিটি কস্ট, অথবা মনে করেন আপনার মানে বিগ একটা কাজ, রুফ ঠিক করতে হইতেছে অথবা ব্যাকইয়ার্ড ঠিক করতে হইতেছে, রাইট? সো অল দোজ কস্ট কিন্তু আপনাকে এজ এ হোম ওনার হিসেবে এখন বেয়ার করতে হয়েছে, যেটা আপনি আগে বেয়ার করা লাগতো না। আপনি যখন টেনান্ট হিসেবে ছিলেন, অল ইউ রেসপন্সিবল ছিল, আপনার মান্থের পরে আপনি একটা সেট অ্যামাউন্ট রেন্ট দিয়ে দিতেন। এখন আর কি হলো না হলো আপনার কোনো মনে করেন আপনার চিন্তার কোনো বিষয় ছিল না, বাট এখন মানে যখন আপনার অল দোজ ফ্লেক্সিবিলিটি, অল দোজ হ্যাপিনেস, অল দোজ লাইক আপনার সুযোগ সুবিধা পাচ্ছেন, এর সাথে সাথে অল দোজ এক্সট্রা এক্সপেন্স গুলা চলে আসতেছে। তো এখন যখন আপনি এই এক্সট্রা এক্সপেন্স গুলা করতেছেন, অবভিয়াসলি এটা কিন্তু আপনার পকেট থেকে চলে যাচ্ছে, রাইট, এজ এ হোম ওনার, রাইট? এখন বাড়ির মালিকরা তারা কিন্তু তাদের ট্যাক্স রিটার্নে এই খরচের জন্য $25,000 পর্যন্ত কিন্তু ট্যাক্স, মানে আপনার 25,000 লস বেনিফিট তাদের ট্যাক্স রিটার্নে নিতে পারে। এবং 25,000 লস বেনিফিট নিতে গেলে তাদের এই বাড়িটা হতে হবে লাইক আপনার ইদার এই বাড়িটা ইনভেস্টমেন্ট প্রপার্টি, অথবা এটা লাইক মোর দেন লেটস সে মাল্টি ফ্যামিলি, রাইট? তো মাল্টি ফ্যামিলি হলে তারা যদি একটা ইউনিটে থাকে আর একটা ইউনিট ভাড়া দিয়ে দেয়, সো ইদার যে কোনো ধরনের প্রপার্টি, সেটা হতে হবে আপনার ইনভেস্টমেন্ট প্রপার্টি, অথবা হাউসটা মাল্টি ফ্যামিলি হতে হবে, যেই ফ্যামিলিতে তারা এক ইউনিটে থাকতেছে এবং অন্য ইউনিট ভাড়া দিয়ে দিচ্ছে, রাইট? আচ্ছা তো আচ্ছা। যারা ভাড়া দিয়ে দিচ্ছে, সে ফর এক্সাম্পল আপনার মাল্টি ফ্যামিলি একটা ভাড়া দেয়া হয়েছে, সেকেন্ড ইউনিট, যেটা ওই ইউনিট থেকে কিন্তু বাড়ির মালিকরা কি পাচ্ছেন? তারা পাচ্ছেন আপনার রেন্টাল ইনকামটা পাচ্ছেন, রাইট? সো হুইচ ইজ এন ইনকাম, রাইট? সো রেন্টাল ইনকাম যখন তারা পাচ্ছেন, এই ইনকামটা কিন্তু তাদের ট্যাক্স রিটার্নে যে ইনকাম হিসেবে দেখাতে হবে, বুঝছেন? কারণ বিকজ আইআরএস বলতেছে যেমন আপনার ইনকামটা কোন সোর্স থেকে আসলো না আসলো, ইট ডাজ নট ম্যাটার, এনিথিং আপনার ইনকাম আপনাকে ট্যাক্স রিটার্নে দেখাতে হবে, মাস্ট। এরই সাথে সাথে আপনার আইআরএস এটাও বলতেছে যেমন আপনি যে খাত থেকে আপনি এই ইনকামটা করতেছেন, এই খাত রিলেটেড যে এক্সপেন্সটা, সেটা কিন্তু আপনি অফসেট করতে পারবেন আপনার এই ইনকামের এগেইনস্টে, রাইট? সো সে ফর এক্সাম্পল আমরা যে এক্সাম্পল বলতেছিলাম যে সেকেন্ড লাইক ইউনিট, যেটা একজন বাড়ির মালিক উনি যদি ভাড়া দিয়ে দেন, এবং আমরা ম্যাথ ইজির জন্য আমরা যদি বলি যে প্রতি মাসে 1,000 করে উনি ভাড়া পাচ্ছেন এখানে, সো 1,000 করে যদি পান, তাহলে একটা বছরে উনি পাচ্ছেন কত ইনকাম? $12,000। বাট এই ইউনিটকে ফিক্স করতে, ইউনিটকে রিপেয়ার করতে, ইউনিটকে আপনার পেইন্ট করতে, এই ইউনিটের আপনার যে মর্গেজ ইন্টারেস্টেড শেয়ার, এই ইউনিটের যে প্রপার্টি ট্যাক্স, এই ইউনিটের যে আপনার ইলেকট্রিসিটি কস্ট, এই ইউনিটের যে আপনার পানির বিল, অল দোজ এক্সপেন্সও কিন্তু বাড়ির মালিক উনি পে করতে হচ্ছে, রাইট? সো অবভিয়াসলি যখন আপনি দেখবেন যে আপনার $12,000 কিন্তু আপনার ইনকাম, 1,000 করে যদি রেন্টাল ইনকাম থাকে, বাট এরই সাথে সাথে আপনার এক্সপেন্সটা অনেক, সে ফর এক্সাম্পল এক্সপেন্স হয়ে গেছে আপনার $40,000, রাইট? তো যদি 40,000 আপনার যদি এক্সপেন্স থাকে, আর আপনি অনলি 12,000 যদি আপনি ইয়ে পান, লাইক ইনকাম পান, তাহলে ডিফারেন্সটা কত, রাইট? আপনার নেট লস থাকতেছে কিন্তু $28,000, রাইট? সো এই নেট লসটা কিন্তু $28,000, ম্যাক্সিমাম অ্যামাউন্ট হলো $25,000। আপনি কিন্তু $25,000 পর্যন্ত কিন্তু আপনার ট্যাক্স রিটার্নে নিতে পারবেন এই লসটা। এখন আপনার কোয়েশ্চন হতে পারে এই লসটা আসলে কিভাবে কাজ করবে, রাইট? যেহেতু এইখান থেকে $25,000 লস তারা তাদের ট্যাক্স রিটার্নে নিয়ে অন্যান্য ইনকামের সাথে অফসেট করতে পারবে। অন্যান্য ইনকাম বলতে আমি বোঝাচ্ছি, যদি উনি ডব্লিউটি তে কাজ করে থাকেন এবং লেটস সে উনি $100,000 রুজি করতেছেন, এই 100,000 এর যে ডব্লিউটি ইনকামের সাথে এই $25,000 লস কিন্তু অফসেট হয়ে যাবে। অফসেট হলে তাদের কিন্তু নেট ইনকামটা অথবা আপডেটেড ইনকামটা থাকবে অনলি 75,000, হুইচ ইজ 100,000 ডব্লিউ2 মাইনাস রেন্টাল লস $25,000, তারপরে যেটা থাকে সেটা হলো কি অনলি $75,000। সো সে ফর এক্সাম্পল এই বাড়ির মালিকটা বাড়ির ইউনিটটা ভাড়া দেওয়ার ক্ষেত্রে ওনারা অন্যান্য ডব্লিউ2 100,000 ইনকাম থেকে কিন্তু $25,000 কমায় আনতে পারছেন বিকজ অফ রেন্টাল লস ছিল। যদি এটা না থাকতো তাহলে তো মানে আপনি কোনো কিছু দিয়ে কিন্তু মানে আপনি ডিডাক্ট করতে পারতেন না, ফুললি
100,000 এর উপরে কিন্তু ওনাকে ট্যাক্স দিতে হতো। সো দিস ইজ কল লাইক আপনার হোম ওনার যারা আছেন, যারা এই খরচগুলো করতেছেন, তারা কিন্তু এইভাবে $25,000 পর্যন্ত লস বেনিফিট তারা তাদের ট্যাক্স রিটার্নে নিতে পারেন, হুইচ ইজ লাইক আপনার অফসেট হবে অন্যান্য ইনকাম থেকে। ভেরি গুড ইনফরমেশন। এখানে দর্শকদের কাছ থেকে দুটো প্রশ্ন এসেছে, আমি বলি যে একজন হুম লিখেছেন যে আমার ছেলের বয়স 20 বছর, কাজ করে না, এখনো কলেজে হুম পড়ে, হুম সে কি হুম হুম। $2,000 চাইল্ড ক্রেডিট বেনিফিট পাবে কোনোভাবে, নাকি শুধু বয়সের জন্যই আটকে যাবে? নো, সো যদি উনি ফুল টাইম স্টুডেন্ট হন তাহলে হুম। কিন্তু আপনার 24 বছর পর্যন্ত কিন্তু টাইম থাকে। এই ক্ষেত্রে উনি $2,000 চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন। আচ্ছা, তার মানে ফুল টাইম, এখানে ফুল শর্ত টাইম আছে, স্টুডেন্ট থাকতে হবে, ফুল থাকতে টাইম হবে, স্টুডেন্ট থাকতে হবে। এবং বয়স সীমা 24 পর্যন্ত 24 বছর, রাইট। আশা যদি করি। ফুল টাইম স্টুডেন্ট না হন তাহলে হুম হুম। 17, আর যদি ফুল টাইম স্টুডেন্ট হন তাহলে 24 বছর পর্যন্ত। 24। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন যে আমার ঘরে বয়স্ক মা বাবার জন্য কোনো ট্যাক্স ক্রেডিট আছে কি? গ্রেট কোয়েশ্চন। দেয়ার ইজ অ্যান এডিশনাল ট্যাক্স ক্রেডিট যেটাকে বলা হয় যেমন ডিপেন্ডেন্সি ট্যাক্স ক্রেডিট। হুম হুম। অ্যামাউন্টটা আসলে তেমন একটা বেশি না, অনলি $500, বাট $500 ফর ইচ পার্সন। যেমন কেউ যদি প্যারেন্টস দুজনই তাকে ট্যাক্স রিটার্ন এজ এ ডিপেন্ডেন্ট, তাদের দুজনের জন্য 500 $1,000 কিন্তু হুম। ডিপেন্ডেন্সি ট্যাক্স ক্রেডিট হিসাবে পেতে পারেন। দ্যাটস এ গ্রেট কোয়েশ্চন তো। ধন্যবাদ আপনাকে। আমি চলে যাচ্ছি আমার প্রশ্ন পড়বে। সেটা হচ্ছে যে এই যে বাড়ি কেনার ব্যাপারটাতেই আসি। এখানে হুম হুম। অনেকে, কেউ যদি অন্যকে বাড়ি কেনার জন্য উপহার হিসাবে এটা চেক দেয়, তবে কি এটা ট্যাক্স কে দেবে? যে নিচ্ছে না যে দিচ্ছে? সো গিফট ট্যাক্স কিভাবে কাজ হুম করে, রাইট? সো সে ফর এক্সাম্পল একজন মানুষ আরেকজন মানুষকে বা একজন পার্সন আরেকজন পার্সনকে আপনার গিফট ট্যাক্স দিবে, গিফট দেবে, রাইট? বিকজ অফ হুম লাইক হুম আপনার বাড়ি কেনার ক্ষেত্রে, রাইট? এই যে লাইক আপনার চেকটা দেবে, মেক শিওর করতে হবে এই চেকটা আফটার ট্যাক্স। মিনিং হলো যে পার্সন এই চেকটা দেবে দেখতে হবে উনি কি এই ইনকামের উপরে ট্যাক্স পে করছেন কিনা, ইনকাম ট্যাক্স। যদি পে করে থাকেন তাহলে যে অ্যামাউন্টটা দেবেন এটা হলো কি আফটার ট্যাক্স, রাইট? তো হুম যখনই উনি এই আফটার ট্যাক্স অ্যামাউন্টটা দেবেন, যে গিফট নেবে ওনাকেও কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, যে গিফট চেক দিবে ওনাকেও কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। সো দ্যাট মিনস যেই গিফট চেক দিবে ওনাকেও দেওয়া লাগতেছে না কোনো ট্যাক্স, এবং যেই পাচ্ছে ওনাকেও কোনো গিফট ট্যাক্স দেওয়া লাগবে না, বিকজ যে রিসিভ করতেছেন ওনাকে হুম। দেয়া লাগবে না, বিকজ ওনার এইটা ইনকাম না, এটা হলো গিয়ে একটা গিফট। গিফট আর ট্যাক্স। আর আর ওনারা কিন্তু মনে করেন আপনি ইনকাম ট্যাক্স ফাইল করতেছেন। ইনকাম ট্যাক্স মিনিং হলো অল দোজ ইনকাম। আর যেহেতু এইটা ওনার ইনকাম না, উনি কোনো একটা কাজ করেন নাই, করে এর এগেনস্ট এটা পান নাই, এর কারণে এটা ইনকাম হিসাবে গণ্য হবে না। আর ইনকাম হিসাবে যখন গণ্য হবে না তখন যে পার্সন এই চেকটা পেলেন ওনাকে কিন্তু ট্যাক্স দেয়া লাগবে না। তো মিনিং হলো যেই চেক দিবে ওনাকে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, যেই চেক পেলেন ওনাকে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। বাট দেয়ার ইজ স্পেসিফিক রুলস, যে অথবা আপনি এখন বলতে পারেন যে লাইক ওকে ওয়েল যদি গিফট চেক থেকে ট্যাক্স দেওয়া না লাগে তার মানে কি আমরা এনি অ্যামাউন্ট একজন আরেকজনকে দিয়ে দিতে পারবো কিনা? আনসার ইজ নো। কারণ হলো কি আপনার দের ইজ এ লিমিটেশন, যে প্রতি বছরে একজন পার্সন আরেকজন পার্সনকে একটা সার্টেন অ্যামাউন্টের উপরে গিফট চেক দিতে আচ্ছা। পারবে না, এবং অ্যামাউন্টটা 2024 সাল, এখন যে সালটা চলতেছে এই সালে আপনার $18,000, ম্যাক্সিমাম $18,000 কিন্তু উনি একজন পার্সন আরেকজন পার্সনকে ট্যাক্স দিতে পারবেন। হোয়াট অ্যাবাউট লাইক লেটস সে 18,000-এর উপরে উনি মানে চেক দিয়ে দিচ্ছেন ভুলবশত, রাইট? এই ক্ষেত্রে তাদেরকে একটা গিফট ট্যাক্স, যেই গিফট দিবেন ওনাকে কিন্তু একটা গিফট ট্যাক্স রিটার্ন বলা হয়, গিফট ট্যাক্স রিটার্ন। এটা কিন্তু আইআরএস এ দাখিল করতে হবে, এবং এটা দাখিল করার মানেই যে ওনাকে ওই গিফটের উপরে ট্যাক্স দিতে হবে এইটা না, বিকজ আইআরএস হ্যাজ লাইক আপনার লাইফ টাইম, যে গিফট দেবে উনি দেখবে যে লাইফ টাইম একটা সার্টেন অ্যামাউন্ট কি উনি গিফট অন্যজনকে করছেন কিনা। যদি করে থাকেন তাহলে কিন্তু ট্যাক্স দেওয়া লাগবে, নট বিফোর। সো কেউ যদি একজন আরেকজনকে এই 18,000-এর উপরে যদি গিফট দিয়ে থাকেন তারা কিন্তু গিফট ট্যাক্স রিটার্নটা সাবমিট করতে হবে, বাট নট নেসেসারিলি যারা তারা এটা গিফট চেকের উপরে ট্যাক্স দিতে হবে। বাট যদি 18,000-এর কম দেন, রাইট, মানে 2024 সালে, তাহলে কিন্তু তাদেরকে কোনো কিছু করা ট্যাক্স লাগবে দেওয়া না। লাগবে না। এই ক্ষেত্রে যে গিফট দিলেন ওনাকে কোনো ট্যাক্স দেওয়া লাগতেছে না, যে গিফট পেলেন ওনাকেও কিন্তু কোনো ট্যাক্স দেওয়া লাগতেছে না।
আচ্ছা, আমি একটা ব্যাপার বুঝলাম যে যে গিফট পাচ্ছে তার তো কোনো ইনকাম থেকে সেটা পাচ্ছে না, সুতরাং কোনো ট্যাক্স নেই। কিন্তু যে দিচ্ছে সে তো নিজের টাকা দিয়ে কিনছে বা সেটার একটা ইনকাম আছে, তাহলে এখানে কেন ট্যাক্স ধার্য করা হচ্ছে না? এটার পেছনের লজিকটা কি? That's a great point, right? So আমি একটা জিনিস বলছিলাম যে হুম মানে হুম যে গিফট চেক দিবে মেক শিওর করতে হবে এই চেকের হুম যে হুম। অ্যামাউন্টটা উনি উনার পার্সোনাল ইনকাম ট্যাক্স দেয়ার পরে। পরে সো আচ্ছা। সে ফর এক্সাম্পল আপনি একটা অ্যামাউন্ট রুজি করছেন এবং আপনি ট্যাক্স ফাইল করছেন এবং যে ট্যাক্সটা আপনার আসছিল ওইটা হুম আপনি হুম। আইআরএস এবং স্টেটকে দিয়ে দিচ্ছেন। এরপরে যে অ্যামাউন্টটা আপনার ব্যাংকে রয়ে গেছে, আপনার ফ্রেন্ড বলতেছে যে হে আমাকে একটু হেল্প করো, আপনি কিন্তু ওই আপনার ব্যাংকের যে অ্যামাউন্ট আছে ওইটা থেকে কিন্তু ওনাকে হেল্প করলেন বা করতে গিফট চেক পারে। দিলেন। হুম হুম। বাট দ্যাট অ্যামাউন্ট ইজ হলো কি আপনার আফটার ট্যাক্স, মিনিং হলো আচ্ছা। আপনি ট্যাক্স পেড করার পরে কিন্তু এই অ্যামাউন্টটা আপনার জমা ছিল করা যেত। এবং হ্যাঁ এই জমা দেওয়ার উপরে কিন্তু আপনি দিচ্ছেন, এর কারণে আপনাকে কিন্তু ট্যাক্স দেওয়া লাগতেছে না। আই হোপ মেড ইট ক্লিয়ার। হুম হুম। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে অনেক। আর এখানে যে এলএলসি বলে যে ব্যাপারটা আছে, সেটা কেন অন্য ব্যবসার তুলনায় বেশি কার্যকরী, মানে সুবিধাজনক বেশি, কেন মনে করছেন? জি, জি। সো এলএলসি যারা বিজনেস করতে চাচ্ছেন বা বিজনেস আপনার এন্টারপ্রেনার হতে চাচ্ছেন বা হুম তারা হুম। থিঙ্ক করতেছেন তাদের জন্য কোন ধরনের বিজনেস স্ট্রাকচারটা ভালো, বা অনেকের মনে করেন আপনার পার্সোনাল বাড়ি গাড়ি, তারা বলতেছেন যে আমার বিজনেসের সাথে যাতে একসাথে না হয়, এই ধরনের অনেক জিনিস তারা থিঙ্ক করতেছেন, তাদের জন্য হলো গিয়ে এলএলসি বেটার দেন আদার। সো এখন কোয়েশ্চন হতে পারে যে এলএলসি ছাড়া আর কি কি অপশন আছে। এলএলসি ছাড়া দেয়ার ইজ এন অপশন হলো আপনার সি কর্প, আপনার এস কর্প, লাইক আপনার এলএলসি এলএলপি, রাইট? অল দোজ লিগ্যাল এন্টিটি কিন্তু আপনি চুজ করতে পারেন। এখন এলএলসি কেন মানুষ চুজ করে অথবা এলএলসি কেন মোস্ট ফেভারেবল? ইটস বিকজ এলএলসির মিনিংটা হলো আপনার লিমিটেড লাইবিলিটি কর্পোরেশন। মিনিং হলো আপনার লাইবিলিটিটা লিমিটেড করা হয়েছে, নট আনলিমিটেড, রাইট? হুম এর হুম। মানে হলো এই লাইবিলিটিটা, এই এলএলসিটা যেই বিজনেস করবে ওই বিজনেস রিলেটেড যদি কোনো সু থাকে তাহলে অনলি এই এলএলসি কিন্তু টেক কেয়ার করবে। এটা কিন্তু পার্সোনাল অ্যাসেট, এলএলসির ওনারের পার্সোনাল অ্যাসেট অথবা পার্সোনাল বাড়ি অথবা পার্সোনাল গাড়ির উপরে কিন্তু হিট করবে না। আরেকটু এক্সাম্পল দিয়ে যদি আমি আমি বুঝাই, সে ফর এক্সাম্পল আপনি একটা এলএলসি ক্রিয়েট করে আপনি একটা বিজনেস করছেন অথবা রিয়েল এস্টেট বিজনেস করছেন, এবং এই রিয়েল এস্টেট বিজনেস করার কারণে আপনি একটা রেন্ট দিচ্ছেন এবং কোনো একটা কারণে আপনার টেনান্ট সু করছে, রাইট? এখন সু যদি করে এবং দেখা যায় যদি এই এলএলসির এই বাড়িটার মূল্য যদি হয় আপনার 200,000, বাট হুম সুয়ের অ্যামাউন্ট যদি হয় যে আপনার 300,000, তাহলে তো বেশি হয়ে গেল, রাইট? হুম এই হুম। ক্ষেত্রে এই ক্ষেত্রে জাজ বলবে যেহেতু এটা এলএলসি, হুম। ওনারের অন্যান্য সম্পত্তির উপরে কিন্তু হিট করবে না। মিনিং হলো এই এলএলসি কিন্তু জাস্ট লাইক এ টেক কেয়ার করবে এই সোর অ্যামাউন্ট, ইভেন দো সো অ্যামাউন্ট হলো কি আপনার 300,000 বাট এলএলসি অনলি ওয়ার্থ অফ 200,000, এইখানে কিন্তু ডিসমিস হয়ে যাবে। এক্সট্রা যে 100,000 এটা কিন্তু আপনার পার্সোনাল অ্যাসেট থেকেও দেওয়া লাগবে না, গাড়ি বাড়ি থেকে দেওয়া লাগবে না। বাট যদি এটা এলএলসি না হয়ে যদি এটা সি কর্প অথবা এস কর্প হতো, সেই ক্ষেত্রে জাজ অনেক সময় বলতো যে ওয়েল এই এস কর্প অথবা সি কর্প কিন্তু যেহেতু এটা 200,000 ওয়ার্থ, এটা কিন্তু 200,000 মানে আপনার স্যাটিসফাই করবে, বাকি যে 100,000 থাকবে এটা হয়তো বা আপনার আদার অ্যাসেট, কুড বি ইউর বাড়ি, কুড বি ইউর কার, সেল করে হয়তো বা স্যাটিসফাইড করা হতে পারে বা করতে হতে পারে, অথবা জাজ বলতে পারে যে ইয়াস ইউ শুড ডু ইট। এটা যদি এলএলসি থাকে তাহলে আপনার লাগবে না, আর যদি এলএলসি ছাড়া অন্যান্য এন্টিটি থাকে দেয়ার ইজ এ চান্স আপনার আদার অ্যাসেট কিন্তু রিস্ক হয়ে যাবে। আই হোপ আই মেড ইট ক্লিয়ার। আমার মনে হয় হ্যাঁ, যারা বুঝবেন ব্যাপারটা তারা অবশ্যই এলএলসির ব্যাপারটা একটু কনসিডার করে দেখবেন। আচ্ছা, এবার আমি যাচ্ছি একটু মেডিকেল সংক্রান্ত বিলের ব্যাপারে, যে যদি কারো মেডিকেল সংক্রান্ত বিল বা কোপেমেন্ট থেকে থাকে যা প্রতি মাসের একটা নিয়মিত একটা খরচে পরিণত হয়, তো সেইটাকে কি আপনার ট্যাক্স ফাইলে নিজস্ব খরচ হিসাবে, ব্যয় হিসাবে দেখানো যেতে পারে? আনফরচুনেটলি নট, আনলেস আনলেস আপনি যদি একটা বিজনেস করেন, রাইট? হুম এবং এই বিজনেসের যদি আপনি আপনার এমপ্লয়ি থাকে এবং এমপ্লয়িকে যদি আপনি হেলথ ইন্স্যুরেন্স দেন, তাহলে ওই যে খরচটা ওইটা কিন্তু আপনার বিজনেস ট্যাক্স রিটার্ন এজ এ এক্সপেন্স হিসেবে দেখাতে পারবেন। বাট হুম যদি আপনার পার্সোনাল হয়, সে ফর এক্সাম্পল আপনি ডব্লিউ2 তে কাজ করেন এবং আপনার এমপ্লয়ার আপনার হেলথ ইন্স্যুরেন্স কভারেজটা দিচ্ছে না, আপনাকে এক্সট্রা প্রিমিয়াম কিনে কিন্তু আপনাকে
দেয়া লাগতেছে বা আপনি মানে এই মেডিকেল কভারেজটা রাখতেছেন, এবং এই অ্যামাউন্টটা আপনি কি আপনার ট্যাক্স রিটার্নের ডাইরেক্ট এক্সপেন্স হিসাবে দেখাতে পারবেন? আনসার ইজ কোয়াইট নো। হাউএভার, there is an option called like আপনার itemized tax return. যদি আপনি স্ট্যান্ডার্ড ডিডাকশন ইউজ না করেন তাহলে আপনি চুজ করতে পারেন আইটেমাইজ। বাট আইটেমাইজ আপনাকে দেখতে হবে যেমন আপনার এই মেডিকেল বিলটা কতটুকু। মোস্ট ইন জেনারেল আমাদের কমিউনিটিতে আমাদের আইটেমাইজ আপনার সুবিধাজনক হয় না অথবা বেনিফিশিয়াল হয় না, বিকজ হলো গিয়ে আপনি যে আইটেম গুলো এড করেন, এড করে দেখা যায় যে আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশনের থেকেও কম হয়ে যায়। স্ট্যান্ডার্ড ডিডাকশন থেকে কম হওয়ার কারণে আমরা আমাদের বাঙালি কমিউনিটি দেখছি আমরা আসলে আইটেমাইজ ডিডাকশনটা মোস্ট অফেনলি ইউজ হয় না, ইভেন দো মেডিকেল বিল যেভাবে আপনি বলতেছেন এইভাবে কিছু কিছু খরচ থেকে থাকে। তো এই হুম হুম ক্ষেত্রে যদি আপনি আইটেমাইজ ট্যাক্স রিটার্ন ইউজ করতে না পারেন, যেহেতু স্ট্যান্ডার্ড ডিডাকশন ইজ হায়ার, এই ক্ষেত্রে যারা মেডিকেল বিল পে করতেছেন অ্যামাউন্ট কম থাকার কারণে এটা কিন্তু ট্রুলি তারা কিন্তু তাদের ট্যাক্স রিটার্নে কোনো বেনিফিট নিতে পারেন না, অথবা নিলেও তাদের জন্য বেনিফিশিয়াল হয় না টেকনিক্যালি। বাট আপনি যদি এটা বিজনেস রিলেটেড হয় আর হুম আপনার এমপ্লয়িকে দেন এই হেলথ ইন্স্যুরেন্স, আপনার বিজনেস ট্যাক্স রিটার্ন কিন্তু ডাইরেক্টলি এটাকে লস হিসাবে তাদের ট্যাক্স রিটার্নে দেখাতে পারে। কে বু- বোঝা গেছে আমার মনে হয়। আর এটাতে স্টুডেন্টদেরকে নিয়ে যে সমস্ত সন্তানরা বাবা মার সাথে আছে, স্টুডেন্ট কিন্তু ট্যাক্স ফাইলিং এ তাদেরকে ডিপেন্ডেন্ট হয়ে আছে, তারা অনেক সময় পার্ট টাইম জব করে। পার্ট টাইম জব করে দেখা যাচ্ছে যে বছরে 15,000 থেকে 20,000 ডলার পর্যন্ত উপার্জন করছে। তো তবে তাদের কি আলাদা ট্যাক্স ফাইল করতে হবে, না এক্ষেত্রে বাবা মা কি করবে? সো যখনই আপনার ডিপেন্ডেন্ট চিলড্রেনদের ইনকাম থাকে হুম হুম তাদেরকে মাস্ট ট্যাক্স রিটার্ন করতে হবে যদি তারা একটা সার্টেন অ্যামাউন্ট মেক করে থাকে। সার্টেন অ্যামাউন্ট বলতে আমি বোঝাচ্ছি যে যদি তারা ডিপেন্ডেন্ট না হয়ে থাকে তাহলে তাদের স্ট্যান্ডার্ড ডিডাকশনের উপরে, এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন লাস্ট ইয়ার ছিল অ্যারাউন্ড $12,000 রাফলি। এখানে একটু নাম্বারটা একটু এস্টিমেট আছে হেয়ার এন্ড দেয়ার, বাট রাফলি ছিল 12,000 এর উপরে। এখন যদি ডিপেন্ডেন্ট না থাকে হুম আর কেউ যদি 12,000 এর নিচে রুজি করে, তাকে কিন্তু ট্যাক্স রিটার্ন করতে হবে না। হি ইজ নট রিকোয়ার্ড টু ফাইল এ ট্যাক্স রিটার্ন, ইটস অ্যান অপশন। বাট যদি 12,000 এর উপরে যদি রুজি করে তাহলে হি হুম হ্যাজ টু ফাইল, মাস্ট ফাইল এ ট্যাক্স রিটার্ন। এখন এখন সেকেন্ড কোয়েশ্চেন হতে পারে যে হোয়াট ইফ দ্যাট চাইল্ড ইজ এ ডিপেন্ডেন্ট, এই চাইল্ডটা যদি প্যারেন্টস এর উপরে ডিপেন্ডেন্ট থাকে তাহলে সিনারিও কি চেঞ্জ হবে কিনা? ইয়েস, সিনারিওটা চেঞ্জ হবে। ওই যে আগে বলছিলাম $12,000, হুম হুম এই 12,000 এর অ্যামাউন্টটা কিন্তু কমে আসবে তখন। আর রাফলি 3 to 4,000 এর উপরে যদি কেউ রুজি করে থাকে তখনই কিন্তু তাদের ট্যাক্স রিটার্ন মাস্ট ফাইল করতে হবে। এই ক্ষেত্রে তাদের সিনারিওটা হবে তারা কিন্তু তাদের প্যারেন্টের ডিপেন্ডেন্ট থাকবেই, তারা প্যারেন্টের ট্যাক্স রিটার্নে তাদের নামটা উল্লেখ থাকবে, এরই সাথে সাথে তাদের জন্য সেপারেট আরেকটা ট্যাক্স রিটার্ন আপনার প্রিপেয়ার করতে হবে, বিকজ দে মেড এ সার্টেন অ্যামাউন্ট মোর দেন হোয়াট শুড বি। তো তখন তাদের ক্ষেত্রে এটা রিকোয়ার্ড হয়ে যায়, হুম তারা হুম। কিন্তু মাস্ট ট্যাক্স রিটার্ন আলাদা করে এটা সাবমিট করতে হয় বিকজ তাদের ইনকাম থাকার কারণে। 12,000-এর ওপরে গেলে একটা রাইট। অ্যামাউন্ট, এটা এটা ফিক্স, এটা প্রতি বছরের জন্য ফিক্স। এটা স্ট্যান্ডার্ড ডিডাকশন অ্যামাউন্টটা আচ্ছা। একটু $400-500 এদিক সেদিক হুম হয়, হুম আমি ম্যাথ ইজির জন্য 12,000 বললাম। আচ্ছা, 12,000-এর নিচে যদি হয় তাহলে সেখানে উল্লেখ করা লাগবে না। না, অনেক রাইট, বাচ্চারা এক্স্যাক্টলি। কিন্তু 18, আপনি যেটা বলছেন যে 17 থাকা, 17-র নিচে হলে বাবা মার সাথে ডিপেন্ডেন্ট অবস্থায় দেখানো হয়, কিন্তু তারা কিন্তু অনেকে কাজ করে হাত খরচ রাইট, চালানোর জন্য, রাইট। এটা সেটা করার জন্য করছে। আমি আশা করছি যে আপনার আজকের এই আলোচনা থেকে দর্শকবৃন্দ ভীষণভাবে উপকৃত হয়েছেন, এবং বছরের শেষ তাদেরকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে ট্যাক্স ফাইলের জন্য, যেটা বললেন যে জীবনের, আমেরিকান জীবনের এটা একটা প্রয়োজনীয় অংশ প্রতি বছরের। রাইট। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার মূল্যবান সময় ভেতর থেকে আমাদের জন্য, আমাদের দর্শকদের জন্য, তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য আপনি এসেছেন সময় করে। আপনার যদি তাদের উদ্দেশ্যে কোনো কিছু বলার থাকে আপনি বলতে পারেন, না হলে আমরা অনুষ্ঠান অবশেষে একটু। আমি 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 বলবো, প্রথমে বলবো আমাকে আমন্ত্রিত জানানোর জন্য ধন্যবাদ, এবং আমি বলবো যে হ্যাপি ট্যাক্স, লাইক আপনার সিজন, ট্যাক্স সিজন শুরু হয়ে যাবে লাইক আপনার 1 মান্থ অথবা 2 মান্থ রাফলি। এই সময়ে সবাই কিন্তু আপনার তাড়াহুড়া বা আপনার মনে করেন হুম আপনার হুম কি করবে কি না
তারা বেসিক্যালি আপনার তাদের W2 তে যদি কাজ করে থাকেন W2 এর জন্য ওয়েট করবেন, অথবা যদি তারা সেলফ এমপ্লয়েড ক্যাশ ইনকাম করে থাকেন তাহলে 1099 পেতে পারেন। সো এই জিনিসগুলো, অথবা তাদের যদি অ্যাড্রেস চেঞ্জ হয়ে থাকে কম্পেয়ার টু দ্য লাস্ট ইয়ার, তারা যাতে এই অ্যাড্রেসটা তাদের ট্যাক্স রিটার্নে আপ টু ডেট বা আপডেট করেন, অথবা যদি তাদের ব্যাংক অ্যাকাউন্ট রাউটিং নাম্বার এটা যদি চেঞ্জ হয় তাহলে তারা যাতে হ্যান্ডি রাখেন, এবং তারা লুক লুক ফরওয়ার্ড করতে পারেন যে আসলে কি কি বেনিফিট তারা পাবেন তাদের ট্যাক্স রিটার্ন, এন্ড মেক শিওর টু গেট অল দোজ বেনিফিট। থিঙ্ক অফ ইট লাইক আপনার আইআরএস কিন্তু নিজে থেকে কোনো বেনিফিট দেবে না আনলেস ইউ ক্লেম ফর ইট। এবং যারাই মনে করেন আপনার বেনিফিট পেতে চাবেন তারা কিন্তু আপনার বেনিফিটটা ক্লেম করে নিতে হবে আইআরএস এর কাছ থেকে। তো আমি বলবো যে সবাই আপনারা রেডি থাকুন, প্রস্তুত হন, একটা ভালো ট্যাক্স সিজন যাবে এবং আপনারা আপনাদের ম্যাক্সিমাম বেনিফিটটা পাবেন। ধন্যবাদ আপনাকে। আম, এখানে আবার কেউ মনে হয় একজন প্রশ্ন করেছেন, আমি কি করতে পারি আপনাকে? শিওর, ডেফিনেটলি, হ্যাঁ, গো হ্যাড। ধরেন প্রথম বছর আমার ছেলে 18,000 ইনকাম করলো এবং সে আলাদা ট্যাক্স ফাইল করলো। তার আগে সবসময় সে আমার ট্যাক্সে ডিপেন্ডেন্ট ছিল। এখন যদি পরের বছর ছেলের ইনকাম 12,000, যেটা আপনি স্ট্যান্ডার্ড বললেন, 12,000-এর নিচে হয়, তখন কি সে আলাদা আবার করবে ট্যাক্স ফাইল? সো দ্যাটস এ গ্রেট কোয়েশ্চেন, এবং এই গ্রেট কোয়েশ্চেনের আনসারের আগে আমি মানে লাইক স্ট্রেট আনসার না দিয়ে আমি একটা জিনিস বলতে চাই হুম, যে ইনকাম ট্যাক্সটা হলো যেমন একটা বছরে আপনি কত ডলার আপনি রুজি করছেন সেটার একটা নথি অথবা হিসাব দেয়া, রাইট? হুম, এখন আমি 1 ইয়ার আই কুড মেক, আমি 100,000 মেক করতে পারি, নেক্সট ইয়ার হয়তো বা কোনো একটা কারণে আমি 20,000 অথবা $10,000 রুজি করতে পারি, রাইট? হুম, তো এই ক্ষেত্রে 100,000 যে বছরে আমি রুজি করবো ওই বছরে তো আমাকে ট্যাক্স রিটার্ন করতে হবে, মাস্ট, আই এম রিকোয়ার্ড, বিকজ আমাকে সাবমিট করতে হবে। আর যেই বছর আমি রুজি করবো লেস দেন 12,000, যেটা 10,000, ওই বছর আমার জন্য হবে অপশনাল, আই ডোন্ট হ্যাভ টু ফাইল এ ট্যাক্স রিটার্ন। সো এইটার থ্রুতে আই এম শিওর আই আনসার দ্য কোয়েশ্চেন, যে মানে আপনার ক্লায়েন্টের যে কোয়েশ্চেন যে ছিল। করেছে সে নিশ্চয়ই পেয়ে গেছে। রাইট, রাইট, এক্স্যাক্টলি। সো সো প্রথম বছর যে উনি ট্যাক্স রিটার্ন করছেন এর মানে না এই না যে নেক্সট ইয়ারে ওনাকে মাস্ট করতে হবে, আনলেস হুম, হুম, ইনকামটা ওনার যে থ্রেশ হোল্ড অথবা 12,000 এর উপরে হুম, চলে হুম, যায়। হুম। যদি যদি না নিচে থাকে তাহলে করা লাগবে না। ধন্যবাদ আপনাকে আজকে সময় দেওয়ার জন্য। আমি আপাতত, আমাদের আর কোনো প্রশ্ন নেই দর্শকদের পক্ষ থেকে। আপনাকে আহ, আহ, অনেক ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয় আশা করি আবারও আসবেন আপনি আমাদের অনুষ্ঠানে। দেখা হবে, কথা হবে। আমরা অনুষ্ঠান শেষ করে দিচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমাদের অনুষ্ঠান আলোকিত করার জন্য যে অতিথি এসেছিলেন, আমরা অবশ্যই সামনের বছর আবার ওনাকে দেখা পাবো বলে আশা করছি। আমাদের এই অনুষ্ঠানে আপনারা লাইক দিয়ে সাথে থাকবেন। আপনাদের উপস্থিতি আমাদের উন্মোহিত করবে। ভালো থাকবেন। সামনের বৃহস্পতিবার নতুন কোনো অতিথির সাথে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। তার আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।